এই পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপটা লুকিয়ে রেখেছিল এখানে। এরকমই একটা জায়গার খোঁজে আমি পৌঁছে গিয়েছিলাম সিমলা মানালির ভিড় এড়িয়ে হিমাচলের বুকে লুকিয়ে থাকা দ্য মোস্ট ড্রামাটিক ট্রেক অফ ইন্ডিয়া, দ্য হামটা পাস। একটা ট্রেক যেখানে প্রতিটা বাঁকের পর বদলে যায় পুরো পৃথিবীটা। একদিকে সবুজে ঢাকা কুলু ভ্যালি, আর অন্যদিকে ধূসর রূপকো ঠান্ডা স্পিতির পাহাড়। মনে হয় যেন প্রকৃতি এখানে দুটো আলাদা পৃথিবীকে একসাথে জুড়ে দিয়েছে। এই যাত্রা শুধু পাহাড় দেখার ছিল না, ছিল বরফ গলা ঠান্ডা কনকনে নদী পার হওয়ার, ছিল মেঘের ভেতর দিয়ে হাঁটার, ছিল রাতের অন্ধকারে হাজার তারার নিচে নিজেকে খুঁজে পাওয়ার। প্রতিটা দিন এখানে নতুন নতুন ল্যান্ডস্কেপ, নতুন চ্যালেঞ্জ আর একটা নতুন অনুভূতি। 14,100 ফুট উচ্চতায় দাঁড়িয়ে যখন সামনে উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড় দেখছি, তখন মনে হয়েছিল পাহাড় মানুষকে শুধু তার গন্তব্যে পৌঁছে দেয় না, পাহাড় মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আর সেই 5 দিনের রোমাঞ্চ, ভয়, এক্সাইটমেন্ট আর অজানা সৌন্দর্যের গল্প নিয়ে শুরু হচ্ছে আমার হামটা পাস ট্রেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,100 ফুট উঁচুতে এই ট্রেকটা করার জন্য সবার প্রথমে আমরা চণ্ডীগড় থেকে দীর্ঘ 12 ঘন্টার একটা রোড ট্রিপের পর এসে পৌঁছাই মানালি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন রয়েছি মানালির ম্যাল রোডে। আর এই মানালিতে আমি এসেছি গতকাল, মানে 16ই আগস্ট। আর আজকে আমাদের মানালিতে আসার মেন রিজন হচ্ছে আমরা আজকে করবো হামটা পাস ট্রেক। আমরা মানালি এসে পৌঁছেছি গতকাল রাতে, আর আজকে আমাদের হামটা পাস ট্রেকের ডে 1। বেলা 12টা নাগাদ ট্রেক আইটিনারি সম্বন্ধে একটা ছোট্ট ব্রিফিং এর পর এখন আমাদের যেতে হবে মানালি থেকে 18 কিলোমিটার দূরে জোবরাতে, যেটা হলো হামটা পাস ট্রেকের স্টার্টিং পয়েন্ট। আমি এখন চলে এলাম জোবরাতে। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগলো এই জোবরাতে আসতে। আর এখান থেকে এবার আমাদের ট্রেকিংটা স্টার্ট হবে। আমরা যাব আজকে চিকা। আজকে আমাদের দুপুরের লাঞ্চটা মানালি থেকে বেরোনোর সময় প্যাক করে দিয়েছিল। জোবরা থেকে চিকা পৌঁছাতেই আমাদের ছোট্ট একটা 3 কিলোমিটারের হাইক করতে হবে। এখানে আসার আগে শুনেছিলাম হামটা পাস ট্রেকের সুন্দর ভিউ দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হয় না, প্রথম দিন থেকেই নাকি মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে। কিন্তু সত্যি বলতে কি, প্রথম 30 মিনিট হাঁটতে না হাঁটতেই যে এরকম একটা জায়গা আসবে তা আমি কখনোই ভাবিনি। আজকে স্ট্রেচিংটা কিন্তু খুব বেশি না, আর তবে ট্রেল কিন্তু মারাত্মক ট্রেল। খাড়াই যেমন আছে, তার মধ্যে জল বইছে, বিভিন্ন জায়গা থেকে বৃষ্টি হয়েছে, কাদা হয়ে আছে, তো সেই জন্য কিন্তু এই ট্রেকটা আরও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে এখন রয়েছে তো আমাদের ग्रुप लीडर। तो भाई आपका नाम बताइए। मेरा नाम रजत है, हिमाचल से ही हूँ ना, रजत नाम। ओके, तो आप यहाँ से ही हो? हाँ जी। कितने दिन से ट्रेक कर रहे हो? मैं तो बहुत साल हो, 7 साल। 4-5 साल। हम लोग तो लगभग 2 घंटे ट्रेक कर चुके हैं। और कितना टाइम लगेगा? तो लग जाएगा वही 1-1.5 घंटा। अभी भी 1-1.5 घंटा? हाँ जी। ओके। প্রায় 4 ঘন্টা চলার পর অবশেষে যখন আমরা পৌঁছালাম চিকা ক্যাম্প সাইটে, তখন ঘড়িতে রাত 8টা। অন্ধকার নেমে এসেছে পুরো উপত্যকার ওপর। কিন্তু সত্যি কথা বলতে কি, সেদিন আমার শরীরটা একেবারেই ভালো ছিল না। জ্বরের কারণে এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে ক্যামেরা বের করে কিছুই শ্যুট করতে পারিনি, এমনকি রাতের খাবারও খেতে পারিনি। এভাবেই ঘুমিয়ে পড়েছিলাম সেই রাতটা।
গুড মর্নিং ফ্রম চিকা ক্যাম্প সাইট। তো কালকে যখন চিকাতে আমরা ঢুকেছি তখন প্রায় রাত হয়ে গেছে, মানে 7:40 ঢুকেছি। তারপর টেন্ট পেতে একটু সময় লেগেছে যেহেতু এতজন রয়েছি। তো শরীরও টায়ার্ড ছিল, এমনি আমার একটু জ্বর ছিল, প্রচণ্ড টায়ার্ড ছিল শরীর। কাল রাতে সবার কেমন ঘুম হয়েছে? দারুণ ঘুম হয়েছে। সুদীপ মোটামুটি কেন? শুভম ঘুমাতে দেয়নি নাকি? ঘুম হয়েছে খুব 4টে অবধি জেগে, হ্যাঁ। জল পুরো টেন্টে ঢুকে গেছে। আচ্ছা। ওই কাচাবো না ঘুমাবো ওই বুঝতে বুঝতে 4:30-5টায় ঘুমিয়েছি। যাই হোক, এবার সকালের খাবার খেয়েই আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। কালকের তুলনায় আজকের রাস্তা প্রায় 3 গুণ বেশি। আজকে আমরা প্রায় 2000 ফিট গেইন করব। তো শুরুতেই কিন্তু বিশাল একটা ইনক্লাইন রয়েছে, সেটা যেতেই বিশাল কষ্ট হয়ে যাবে, আশা করি কোনো ব্যাপার না। তো ঘন্টা দুয়েক পর আমরা এসে পৌঁছালাম একটা ওয়াটারফলসের সামনে, যেটা আমাদের পার করতে হবে। আর ওয়াটারফলটা কতটা বড় সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তো তোমরা ভিউটা জাস্ট দেখো, আমার পেছনে ভিউটা অসাধারণ কিন্তু। কাহা সে আয়ে হো? ও কলকাতা থেকে? কোথায় বাড়ি, কোথায় কলকাতা? পাঁচজনই। হাঁটতে অসুবিধা হচ্ছে? তো দেখো, তোর বয়স কত? 7+। পড়াশোনা করছো? বাহ। তো আমরা আমাদের 12টা বাজছে, অফলোডিং করতে হচ্ছে, কিন্তু বাচ্চাটাকে দেখো 7 বছর বয়সে এই ট্রেক করছে আমাদের সাথেই। তো তোমার নাম কি? সৌরেশ মুন্সি। ওকে, তো চলো, ভালো দেখো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে ট্রেক করো। তারপর আরো 500 মিটার ট্রেক করার পর অবশেষে দেখা পেলাম আজকের দিনের আমাদের সবচেয়ে এক্সাইটিং সেই পাথুরে রানুকা নালা নদী। এখানে আসার আগে এই রিভার ক্রসিং সম্পর্কে অনেক ফটো ভিডিও দেখেছি, কিন্তু এর জল কতটা ঠান্ডা এবং এটা পার করতে কতটা কঠিন সেটা জলে পা রাখতেই বুঝতে পারলাম। বুঝতে পারছো, পুরো গ্লেসিয়ার কিন্তু বলে এই জল, আর এতটা ঠান্ডা। এটা ক্রস করতে পায়ের অবস্থা দেখো, পুরো লাল হয়ে গেছে। এখন কিন্তু পা ফিল করতে পারছি না, আছে তো দেখতে পাচ্ছি, বাট আই এম নট ফিলিং মাই লেগ। জোয়ারা টি শপ থেকে একটা ছোট্ট লাঞ্চ ব্রেকের পর হালকা বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ক্যাম্প সাইট বালুকা ঘেরার উদ্দেশ্যে। সত্যি অসাধারণ এই যে ভিউ। আবার এখন রোদ বেরিয়েছে একটু মেঘ কেটে, খুবই ভালো লাগছে। পাশে বয়ে চলেছে নদী। এরকম এক্সপিরিয়েন্স সত্যি আমার কখনো হয়নি, অসাধারণ লাগছে। প্রায় 9 কিলোমিটারের একটা ট্রেক করার পর ক্যাম্প সাইটের কাছাকাছি এসে এই জায়গার নাম বালুকা ঘেরা কেন হয়েছে গাইড ভাইকে সেটা জিজ্ঞেস করে জানতে পারলাম যে হাজার হাজার বছর ধরে হয়ে আসা ল্যান্ডস্লাইডের কারণে নদী হিমবাহের ধ্বংসাবশেষের সাথে এখানে এসে জমা হচ্ছে, যার জন্য এই জায়গার নাম হয়েছে বালুকা ঘেরা। বন্ধুরা, আমরা এখন চলে এলাম আমাদের যে বালুকা ঘেরার ক্যাম্প সাইট আছে সেইখানে। আর আসতে খুব কষ্ট হয়েছে ঠিকই, টোটাল ডিস্টেন্স ছিল 9 কিলোমিটারের মতো। তবে ভিউ যা পেয়েছি সত্যি অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। ক্যামেরাতে তো তার 10% আসছে কিনা জানি না, তবে চেষ্টা করছি তোমাদেরকে সমস্ত ভিউ দেওয়ার। আর এই দেখতে পাচ্ছ আমাদের পেছনে কিন্তু এখন ক্যাম্প সাইটে আমাদের স্ন্যাক্স আর চা দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই,
তারপর একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে ডিনার করে শুয়ে পড়বো। এখন আমি রয়েছি 12,200 ফুট উচ্চতায়, মানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু থেকেও উঁচুতে। আর এখান থেকে আমরা 7 কিলোমিটার ট্রেক করে যাব 14,000 ফুট উঁচুতে আজকের দিনের আমাদের সামিট পয়েন্ট দাহামটা পাস। আর তারপর 5 কিলোমিটার ট্রেক করে নিচে নেমে পৌঁছাবো শিয়াগড়তে। কিছুক্ষণ ব্রিফিংয়ের পর আমাদের ট্রেক কিন্তু আজকে শুরু হলো। আর এখন ঘড়িতে বাজে 9টা, 7:30টায় বেরোবো বলেছিল, কিন্তু 1.5 ঘন্টা আরও লেট হয়ে গেল, অনেকজন আছে সেই জন্য। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই হামটা পাসে প্রতিদিন কিন্তু ডিফারেন্ট ভিউ আর ডিফারেন্ট ল্যান্ডস্কেপ। গত পরশু পুরো পাইন ফরেস্ট ছিল, মানে ফরেস্ট এরিয়ার মধ্যে আমরা গেছিলাম, সেই ল্যান্ডস্কেপটা আলাদা। কালকে ছিল হচ্ছে গ্রিন মেডোস, আর আজকে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে রুক্ষ। এখন কিন্তু মানে গাছের যে লেয়ার কিন্তু কমে গেছে, ঘাসও কিন্তু নেই সেরকম, দেখতেই পাচ্ছ পুরো বালিয়ারি যেমন হয় তেমন, আর পাথর রয়েছে। অসাধারণ লাগছে কিন্তু এই ভিউ, সত্যি অনবদ্য আজকে এই ভিউ। এরপর হামটা পাস ক্রস করার পর কিন্তু ভিউ আরও চেঞ্জ হবে। চলো যাওয়া যাক। তো এক্ষুনি ছিল রোদ, সেই জন্য আমি আমার গা থেকে ফ্লিস জ্যাকেটটা খুলে রেখেছিলাম, জাস্ট খুললাম। আর তারপরে 10 মিনিট হাঁটতে না হাঁটতেই আবার কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেছে, মেঘে পুরো ছেয়ে গেছে। 8টা মিনিট ঠান্ডা হাওয়া দিচ্ছে, কষ্ট হচ্ছে। চলো ওঠা যাক। তো বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের যে পাস রয়েছে হামটা পাস, সেই পাস পর্যন্ত যা ডিস্টেন্স আছে তার প্রায় 50% আমরা চলে এসেছি। এখনো একটু উঠতে হবে 50%। তো ততক্ষণ আমরা কিন্তু লাঞ্চ পয়েন্টে আছি এখন বসে, আমাদেরকে গাইড লাঞ্চ করতে বললো। আর পাশে বয়ে চলেছে ঝর্ণার জল, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। হ্যাঁ চলো এখানে আমরা লাঞ্চটা করে নিই। আমাদেরকে ক্যাম্প সাইটেই দিয়ে দিয়েছিল লাঞ্চ। অসাধারণ ফিলিংস, যা ভিউ দেখছি শরীরের সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যাচ্ছে। ঘরে বসে থাকলে এইসব ভিউ কখনোই সম্ভব না। তো আমরা আবার একটু এখানে রেস্ট নিচ্ছি, খাড়াই রাস্তা বুঝতেই পেরেছো। আর অসাধারণ লাগছে ভিউটা, জাস্ট দেখো চারিদিকে, জাস্ট ভ্যালি এরিয়াটা দেখো এদিকে রয়েছে, আর সামনে এখানে রয়েছে গ্লেশিয়ার, দেখতে পাচ্ছি আমরা দূর থেকে, অসাধারণ লাগছে। তো আমাদেরকে এরকমভাবে রেস্ট নিয়ে যেতে হবে। তোমরা ভিডিওতে যেমনটা দেখো খুব ইজি অনেকেই বলে, সেগুলো তারা মিথ্যা কথা বলে। যদি বলি ইজি তো নয়, মডারেট টু ডিফিকাল্ট বলতে পারো, তবে ভালো লাগছে। লাঞ্চ করার পর থেকেই আমরা উপর দিকে উঠছিলাম। এবার আমাদের এই পাহাড়টা থেকে নেমে দূরের ওই পাহাড়ে উঠতে হবে। আমাদের গাইড বলল সামনের এই পাহাড়টার পেছনেই রয়েছে হামটা পাস, কিন্তু তার আগে এলো ভয়ঙ্কর কঠিন এক বোল্ডার জোন। এই জায়গাটা খুব সাবধানে পার হতে হবে, কারণ এখানে একবার পা ফসকালেই বিপদ। তারপর খুব সাবধানে এই জায়গাটা পার হয়ে এসে পড়লাম পুরো গ্লেসিয়ারের সামনে। আমরা যতটাই উপরে উঠছি, যত অল্টিটিউড গেইন করছি, ততই কিন্তু অক্সিজেনের লেভেল কমছে। শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, তো খুব একটা মানে অ্যাবনর্মাল কিছু হচ্ছে না। ভিউ তো ভালোই লাগছে। এখনও কিন্তু এখান থেকে প্রায় 500 মিটার বাকি হামটা পাস যেতে, আর এখনও অনেকটা অ্যাসেন্ডিং বাকি। এই 500 মিটার পুরোটাই অ্যাসেন্ডিং।
অনেকটা সামনে দেখতে পাচ্ছ কত রাউন্ড। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা বেরিয়েছিলাম সকাল 9টার সময় ক্যাম্পসাইট থেকে, আর এখন ঘড়িতে বাজে 2টো, মানে প্রায় 5 ঘন্টা সময় লেগে গেল এই হামটা পাশে আসতে। এখন আমি রয়েছি আমাদের আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা, হামটা পাস। আমরা এক্ষুনি জাস্ট ক্রস করব, আর দেখতে পাচ্ছ সমস্ত গ্রুপ কিন্তু এখানে ওরা গ্রুপ ফটো নিচ্ছে, আমরাও নেব। আমরা জাস্ট ঢুকলাম। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, তবে সামিটে এসে এরকম হবে তা একেবারেই আশা ছিল না। চারিদিকে সব মেঘে ঢেকে গেছে দেখে মনটা পুরো ভেঙে গেছে। এত পরিশ্রম করে যার জন্য আসা সেটাই আমাদের কপালে ছিল না। এখানে আমি আর দীপাঞ্জন প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করলাম মেঘ সরে ওয়েদার পরিষ্কার হওয়ার জন্য। তা তো হলোই না, আর আমরা মন খারাপ নিয়ে নিচের দিকে নামতে শুরু কপাল করলাম। খারাপ হলে যা হয়। আমরা যখন ঢুকলাম তখন বেশ আকাশ পরিষ্কার ছিল, কিছুটা ড্রোন শট নেওয়া গেছে, তবে সঙ্গে সঙ্গে আকাশ পুরো মেঘে ঢেকে গেছে। দেখতে পাচ্ছ এখন কিছু ভিউ আসছে না। বাধ্য হয়ে তখন ড্রোনটা তো নামিয়ে নিলাম, বাট তারপরেও কিন্তু আমরা প্রায় 30 থেকে 35 মিনিট ওয়েট করলাম যে ওয়েদারটা একটু কেটে যাবে, কিন্তু উল্টে মেঘ তো সরলো না, বৃষ্টি চলে এলো। মানে এতটা হতাশা সত্যি ভাগ্যে হয়তো ছিল না। আমি তো দেখেছি মোটামুটি, তোমাদেরকে হয়তো দেখাতে পারলাম না ঠিক করে। তো চলো যাই। এরপর আমাদের পুরো রাস্তাটা কিন্তু ডিসেন্ডিং আছে, প্রায় 5 কিলোমিটার রাস্তা, আর আমরা এখন ডিসেন্ডিং করে যাব শিয়াগুরু। তো চলো যাওয়া যাক। তবে তখন দূর থেকে লাউল ভ্যালির সেই সবুজহীন রুক্ষ মরুভূমির মতো যে রূপটা প্রথমবারের জন্য আমাদের চোখে পড়লো, সেটা তোমরা নিজেরাই দেখো। এইবার এখান থেকে নিচে নামার সময় আরও একটা জিনিস আমাদের চোখে পড়লো, সেটার এক্সপেকটেশন একদমই ছিল না। আর সেটা হলো 6000 মিটার উচ্চতায় পীরপাঞ্জাল রেঞ্জের হাই স্পিড মাউন্ট দেওতিব্বা ও মাউন্ট ইন্দ্রাসেন। ডিনার শেষ করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাতে যাওয়ার আগে আকাশে মিল্কি ওয়ের যা দৃশ্য দেখলাম তা ভাষায় বোঝানো মুশকিল। সাথে ক্যাপচার করেছিলাম এক অসাধারণ স্টার ট্রেলস। তো গুড মর্নিং ফ্রম শিয়াগুরু ক্যাম্পসাইট। পুরো হামটা পাস ট্রেকের সবচেয়ে সুন্দর এবং কোল্ডেস্ট যে ক্যাম্পসাইট সেটা হচ্ছে এই শিয়াগুরু ক্যাম্পসাইট। পাশেই কিন্তু বয়ে চলেছে গরু নদী, আর এই গরু নদীর নাম অনুযায়ী কিন্তু এই জায়গার নাম হচ্ছে শিয়াগরু। শিয়া কথার অর্থ হচ্ছে শীতল। এই নদীর জল প্রচন্ড ঠান্ডা। আজ একটা বিশেষ দিন, জীবনে প্রথমবার আমি স্বচক্ষে চন্দ্রতাল লেক দেখব। এই কথা ভেবেই কালকের পরিশ্রম সব দূর হয়ে গেছে। তবে তার আগে আরো একটা রিভার ক্রসিং বাকি আছে। প্যান্ট কুটিয়ে নিয়েছি আর জুতো খুলে নিয়েছি। এটা কিন্তু কালকের থেকে একটু ডেঞ্জারাস, জল অনেক রয়েছে, স্রোতও কিন্তু প্রচুর। পা দুটো নিজের চোখে দেখতে তো ঠিকই পাচ্ছিলাম, তবে ফিল করতে পারছিলাম না। এবার যাত্রা শুরু ছাত্রুর পথে। পুরোটাই ঢালু রাস্তা, তাই বিশেষ কষ্ট হবে না। ছাত্রতে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, তাই যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি চন্দ্রতাল লেকের জন্য বেরোতে পারবো। টানা 2 ঘন্টা হাঁটার পর আমরা এসে পৌঁছালাম একটা ভ্যালিতে। এখান থেকে ছাত্র পরিষ্কার দেখা যায়। কতদিন পর জনবসতি দেখছি, পাকা রাস্তা, গাড়ি ঘোড়া এসব দেখে মনে হচ্ছে অথই জলে সাঁতার কেটে অবশেষে আমরা পাড়ের দেখা পেয়েছি। তাহলে অবশেষে আমরা কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, আর একটু বাকি, চলে এসছে। আর আমাদের গাড়িও কিন্তু দেখতে পাচ্ছি, দেখ সামনে রয়েছে, সামনে গাড়ি রয়েছে।
বন্ধুরা আমরা এখন চলে এলাম আমাদের যে ছাত্রুর ক্যাম্প সাইট। এই হচ্ছে ক্যাম্প সাইটটা, হেভি লোকেশনে রয়েছে। এখানে কিন্তু পাশে ওখানে নদী বয়ে চলেছে, আর তার পাশেই রয়েছে রোডটা, যেটা স্মৃতি কাদা যাচ্ছে সেই রোড। অসাধারণ কিন্তু ভিউ। তো লাঞ্চের পর আমরা এই ছাত্র থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে আমরা যাচ্ছি চন্দ্রতাল লেকের জন্য। এখান থেকে প্রায় অনেকটা সময় লাগবে, তো চলো। তো এতক্ষণ পর্যন্ত আমরা হাই অল্টিটিউডে এক পাহাড় থেকে অন্য পাহাড় ক্রস করছিলাম পায়ে হেঁটে, আর এখন আমরা এসে পড়লাম মরুভূমির মতো রুক্ষ সূক্ষ্ম স্পিতি ভ্যালিতে। স্পিতি ভ্যালির এই রূপ দেখে কেমন যেন বারবার নিজেকে হারিয়ে ফেলছি, আর ভাবছি যদি বাইক নিয়ে এই রাস্তায় একবার আসতে পারতাম তাহলে কি ভালোই না হতো। বলিউড গানের সাথে তালে তাল মিলিয়ে আর জানালা দিয়ে স্পিতিকে দেখতে দেখতে ছাত্র থেকে প্রায় 50 কিলোমিটার অফ রোডিং এর পর আমরা এসে ফাইনালি পৌঁছালাম চন্দ্রতাল লেকে। হিমাচলের বুকে লুকিয়ে থাকা এক টুকরো চাঁদ এই চন্দ্রতাল। হাজারো ক্লান্তি পেরিয়ে যখন এর নীল জলের সামনে দাঁড়ানো যায়, মনে হয় যেন সময় থমকে গেছে। এই শুধু একটা হ্রদ নয়, এ যেন প্রকৃতির এক নীরব প্রার্থনা। স্ট্যান্ডিং বিসাইড চন্দ্রতাল, I realized that the mountains never asked me to conquer them. They simply showed me beyond every trail, beyond every summit, there is a version of ourselves waiting to be discovered. And perhaps that is why we keep returning.